আজকের ভিডিওটি ফুল ইনফরমেটিভ, পুরো অন্যরকম, লাস্ট পর্যন্ত দেখবেন। আমাদের পশ্চিমবঙ্গে যেসব দুর্নীতি এবং কেলেঙ্কারি ঘটে চলেছে তা নিয়ে আপনাদেরকে বলবো। নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনারা দেখছেন দেশ দুনিয়া ডার্ক স্টোরি। ফার্স্ট, কাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সমস্ত 26,000 শিক্ষার্থীদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল তাদের মধ্যে কারা কারা পরীক্ষাতে বসতে পারবে না। 3রা এপ্রিল যে সমস্ত শিক্ষার্থীরা চাকরি থেকে ছাঁটা হয়েছিল এবং চাকরি ছাঁটাই করার পর গোটা পশ্চিমবঙ্গে চলছিল তুমুল আন্দোলন, ঠিক সেই সময় দিদি একটা দামি কথা বলেছিলেন, আমি বেঁচে থাকতে কেউ চাকরিহারা হবে না, ইট ইজ মাই কমিটমেন্ট। দিদি এই রকম সান্ত্বনা দেওয়ার মতো কথাবার্তা প্রায় বলতে থাকেন। তিনি ক্ষমতায় আসার আগেও অনেক কথাই বলেছিলেন যে আমি যদি ক্ষমতায় আসি পশ্চিমবাংলায় অনেক শিল্প হবে, অনেক ছেলে মেয়ে চাকরি পাবে। বাট তার উল্টাটা হচ্ছে, পশ্চিমবাংলা থেকে একের পর এক শিল্প উধাও হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা চাকরি না পেয়ে চাকরি থেকে ছাঁটাই হচ্ছে। এমনকি দিদি যে শিল্পের কথা বলেছিলেন, পশ্চিমবঙ্গে শিল্প এসছে, বাট সব থেকে বড়ো শিল্প যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব, তা হলো চা শিল্প, চপ শিল্প। একটা কথা ভাবতে পারেন, একটা গোল্ড মেডেলিস্ট ছেলে এতদূর পড়াশোনা করার পর সে চাকরি না করে কি করবে? চা বিক্রি করবে এবং চপ বিক্রি করবে। এটা করার জন্যই সে পড়াশোনা করেছে। তিনিও বলেন এই শিল্প করেও মানুষ বড়লোক হচ্ছে। বাট ওই আন্দোলনটি চলাকালীন দিদি যদি এই কথাটা একবার বলতো, যেটা আমার পক্ষে সম্ভব নয়, এটা আইনের ব্যাপার, তাহলে কি হতো? জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো অবস্থা হতো। কিন্তু দিদি সেটা করেনি। দিদি কি বলল? আমি বেঁচে থাকতে কেউ চাকরিহারা হবে না। আরজি করের কথা তো আপনাদের মনেই আছে। এত বড় একটা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কেসটা সলভ না করে কি করলো? কয়েকজন চান্ডু পান্ডু জোগাড় করে রাস্তায় নেমে পড়ল, বিচার চাই বিচার চাই করতে করতে। এবার আসি মেন মুদ্দা। বিকাশ ভবনে আন্দোলন চলাকালীন কয়েকজন শিক্ষার্থী সুপ্রিম কোর্টে যান এবং বলে, হুজুর, যারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছিল তারা কি পরীক্ষায় বসতে পারবে? সুপ্রিম কোর্ট সাফ সাফ জানিয়ে দেয় বসতে পারবে না। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, র্যাঙ্ক জাম্পিংটা কি? এবার এই বিষয়টা আপনাদেরকে বলি। র্যাঙ্ক জাম্পিং হলো যারা চাকরি করার যোগ্য প্রার্থী নয় বা প্রাপ্য নয় তাদেরকে বলা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং। মানে দুর্নীতি করে, মানে ঘুষ দিয়ে যারা চাকরিতে ঢুকেছে তাদেরকে বলা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং। এবার প্রশ্নটা করি সুপ্রিম কোর্টকে, র্যাঙ্ক জাম্পিংয়ের যে কথাটা বলা হয়েছে, মেরিট লিস্টটা যদি না বের করানো হয় তাহলে বুঝবে কী করে সাধারণ পাবলিক যে এটা প্রাপ্য চাকরি পাওয়া শিক্ষার্থী না অপ্রাপ্য চাকরি পাওয়া শিক্ষার্থী? মেরিট লিস্টটা যদি বের করানো হয় তাহলেই তো বোঝা যাবে। দুধ কা দুধ পানি কা পানি। সুপ্রিম কোর্ট চাইলে এটা অবশ্যই করতে পারত। আগে মেরিট লিস্ট বার করানো হোক, তারপর যাচাই করা হবে কে যোগ্য প্রার্থী কে অযোগ্য প্রার্থী। কিন্তু এটা না করে কি করলো? যারা র্যাঙ্ক জাম্পিং করেছে তাদেরকেও পরীক্ষায় বসতে পারবে না। মানে বুঝতে পারছেন, র্যাঙ্ক জাম্পিংয়ের 3টা দিক আছে। ফার্স্ট হলো সাদা কাগজ জমা, दूसरा হলো মেয়াদ শেষ, তিসরা হলো ওএমআর। মানে যে সমস্ত নেতা বা উঁচু উঁচু পদে আছে তাদের অনেকে ছেলে মেয়ে, কেউ আজ জয়েন করেছে চাকরিতে, কালকেও জয়েন করেছে, কেউ পরশু জয়েন করেছে, অনেকেই বিনা পরীক্ষাতেই জয়েন করেছে, এরকমও আছে। কিন্তু অনেক স্টুডেন্ট আছে এমন যারা যোগ্য প্রার্থী কিন্তু চাকরি পায়নি। যারা অযোগ্য প্রার্থী তারা চাকরি পেয়েছে। তাহলে যারা অ্যাকচুয়ালি যোগ্য প্রার্থী তারাই কেসটা ঠুকেছে। ধরে রাখুন আমরা বাজার থেকে প্রতি মাসে গ্যাস তুলি 1000 টাকা করে, 3 মাস 1000 টাকা করে তুললাম, 4 মাসের সময় দেখি আজকে 1200 হয়ে গেছে, 1000-এর জায়গায়। আমরা অবশ্যই কমপ্লেন জানাবো 1200 কী জন্য হলো। কিন্তু এখানে মেন মারটি খেলো কে? অ্যাকচুয়ালি যারা যোগ্য প্রাপ্য শিক্ষার্থী তারা মারটি খেয়ে গেল অযোগ্যদের জন্য। র্যাঙ্ক জাম্পিং যদি হয় সবাই বাদ যাবে চাকরির থেকে। র্যাঙ্ক জাম্পিং যদি না হয়
সুপ্রিম কোর্ট এটাও বলেন 31 জুনের মধ্যেই যা হবে সব কিছুই, যদিও পরীক্ষা হয় সবার একসঙ্গেই পরীক্ষা হবে। কিন্তু বিকাশ ভবনে যখন আন্দোলন চলছিল, আন্দোলনের মধ্যে তো সব রকমই পার্টি যুক্ত আছে সবার বড় করার জন্য, তৃণমূল, বিজেপি, সিপিএম, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মিনময়, সুমন্ত, এমনকি মেহবুব নিজেদের মধ্যে ঝগড়া কথাবার্তা চলছে, কিন্তু কাজের কাজ হয়নি। মেন যে করলো মানে ঘুষটা নিয়ে যে অযোগ্য প্রার্থীদের ঢুকালো, তাকে একবারও এখানে প্রশ্ন করা হচ্ছে না। এটাই আমাদের রাজ্য সরকার। এমনকি কি হলো, আন্দোলন চলাকালীন বিকাশ ভবনের গেটটা একটুকু সরে বা যা কিছু হয়েছিল সেই নিয়ে বিধাননগর থানায় কেসও হলো। কিন্তু কি হলো, মুর্শিদাবাদে এত বড় যে কাণ্ডটি ঘটলো, অ্যাম্বুলেন্স জ্বালানো, পুলিশ গাড়ি জ্বালানো, এমনকি সাধারণ মানুষের ঘরে লুটপাট, সেই নিয়ে একটা কেস হলো না। দিদি কী করলো সেই সময়, পেহেলগাম বেরিয়ে পড়লো টিম পাঠিয়ে, কি হচ্ছে না হচ্ছে পশ্চিমবাংলার ব্যাপার পশ্চিমবাংলায় থাকুক, এটাই। এমনকি ওই আন্দোলন চলাকালীন বিকাশ ভবনে এমনই 2025 শিক্ষার্থী আছে, তারা বলছে র্যাঙ্ক জাম্পিং রিলিজ যেমন না করা হয়, কারণ তারা জানে যদি পরীক্ষা হয় তারা কনফার্ম আমরা চাকরি পাবই, তাদের পার্টির জোর আছে, ঘুষ দিয়ে চাকরি মেরে দিবে, সেই কারণে এটা বলছে। যা হোক, এরপর যা কিছুই আসবে পরের স্টেপে জানানো হবে। এবার ইউপি নিয়ে বলি, ইউপিতে টোটাল 1,93,000 শিক্ষার্থী জয়েন করানো হবে। দিদি কথা বলেন বাইরের স্টেটের, আসাম, বিহার, এই হচ্ছে, অথচ নিজের রাজ্যে চাকরি একের পর এক ছাঁটাই হয়ে যাচ্ছে, সেই দিকে কোনো মাথা ব্যথা নেই, বাইরে মাথা ব্যথা আছে। ইউপিতে যে শিক্ষার্থী নেওয়া হবে ফিক্স এখনও ডেট দেওয়া হয়নি কোনো, বাট ভোটের আগেও নিতে পারে, ভোটের পরেও নিতে পারে। এমনকি কলকাতায় টোটাল 10টি ড্রোন সোমবারে মিনিমাম অনেক রাতে উড়ছিল, সেটা জানিয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের রাজ্য সরকার। দিদি সমস্ত পুলিশকে জানিয়েছে, এসআই, এসিবি, হাবিজাবি যেসব বড় বড় অফিসার আছে তাদেরকে অ্যালার্ট থাকতে, যেমন চারদিকে ঘোরাফেরা করে। এবং দিদির বিচার আসাম, বিহার এই সব জায়গার থেকে সন্ত্রাসবাদীরা ঢুকছে। দিদি এখানে একবারও বাংলাদেশের নাম বলেনি। এবং কোথায় কোথায় ড্রোনগুলি ঘুরেছে এটাও আমি আপনাদেরকে বলি, বিদ্যাসাগর সেতুতে, ময়দানে, আর ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কামান হেডকোয়ার্টারের সামনে। বাট এখনও ধরা কিছু হয়নি, তদন্ত চলছে কি বৃত্তান্ত এইসব নিয়ে, জঙ্গি না সন্ত্রাসবাদী, হাবিজাবি এইসব নিয়ে। আরেকটা তথ্য আছে, রিসেন্ট 32,000 আরও প্রাথমিক শিক্ষার্থীকে ছাঁটাই করা হয়েছে। এটা নিয়ে আমি ফুল ভিডিও আপনাদেরকে দেবো, মিনিমাম কাল পরশুর মধ্যেই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট মাস্ট করবেন। চ্যানেলে নতুন যারা ভিজিট করে যান চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।